সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই শব্দটার সাথে আমরা এখন সকলেই পরিচিত। তোমার প্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সে কোন জামা পরছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, এইগুলো নেশার মতো ফলো করছো। এমনকি সে কোথায় যাচ্ছে তার পোস্ট দেখে মানুষরা পৌঁছে যায় তার সাথে দেখা করতে। মোট কথা, তাদের দিকে মনে হয় তারা বিশ্বের সব থেকে সুখী ও বড় লোক। কি তাই তো? কিন্তু আমি যদি বলি এটা জাস্ট একটা চোখের খেলা। থাইল্যান্ডে সোলো ট্রাভেল করতে এসছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ম্যাডিসন। এইখানে সে প্রতিটা জায়গা ভিজিট করে ছবি আপলোড করে সোশ্যাল মিডিয়াতে নিজের স্ট্যাটাস আপডেট করতে। কিন্তু হঠাৎ করেই এখানে তার অচেনা একজনের সাথে বন্ধুত্ব হলে সে তাকে নিয়ে যায় এক অজানা দ্বীপে। কিন্তু তারপর থেকে সব কিছু বদলে যায়। শুরু হলো ম্যাডিসনের জীবন মৃত্যুর খেলা। তুমি যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্ন দেখছো তাহলে এই ভিডিও তোমার জন্য। আজকের মুভি ইনফ্লুয়েন্সার। ম্যাডিসন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সে মনে করে সোলো ট্রাভেল আমাদের জীবনে অনেকভাবে প্রভাব ফেলতে পারে। আমরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারি, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি, আর সেখান থেকে বেরিয়ে আসার পথও আমাদেরকেই ঠিক করে নিতে হয়। তাই সবারই সোলো ট্রাভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সে এখন ঘুরতে এসছে থাইল্যান্ডে। সে এইখানে একটা বিলাসবহুল হোটেলে রয়েছে। তার যেহেতু সোশ্যাল মিডিয়ায় রয়েছে বহু সংখ্যক ফলোয়ার্স, তাই এইখানে এসে থাইল্যান্ডে সে কীভাবে সময় কাটাচ্ছে সেটা তো সবাইকেই জানাতে হবে। তাই বিভিন্ন জায়গা ঘুরে ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। কিছুদিন পর ম্যাডিসন রাতে একটা বারে ঘুরতে গেলে রুপার্ট নামের একটা লোক এসে তার সাথে কথা বলতে থাকে। তবে সে এখানে একা, আর রুপার্টকেও সে চেনে না। তাই ম্যাডিসন তার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করলে তখনই তাকে রুপার্টের হাত থেকে বাঁচাতে উপস্থিত হয় বারে পাশের সিটে বসে থাকা সিন্ডি নামের একটা অচেনা মেয়ে। সে দূর থেকে দেখছিল যে রুপার্ট তাকে ক্রমাগত বিরক্ত করে যাচ্ছে। তাই সে ম্যাডিসনকে নিয়ে বার থেকে বেরিয়ে যায়। বাইরে এসে সিন্ডি ম্যাডিসনকে রুপার্টের মতো লোকের থেকে সাবধানে থাকতে বলে। এদের একটু নেশা চড়ে গেলে ভয়ঙ্কর হয়ে এরা কি করতে পারে তাদের ধারণার বাইরে। আসলে ম্যাডিসনের সোলো ট্রাভেল পছন্দ হলেও থাইল্যান্ডে তার বয়ফ্রেন্ড রায়ানের সাথে আসার কথা ছিল। প্ল্যানটাও তারা দুজন মিলেই করেছিল। তবে একদম শেষ মুহূর্তে তার কাজ পড়ে যাওয়ায় সে আর আসতে পারেনি। রায়ান একজন ফটোগ্রাফার, তাই সে ম্যাডিসনের সব ভিডিও শ্যুট করে। তাই এখানে না থাকায় ব্লগিং ও বিভিন্ন প্রোডাক্টের স্পন্সরশিপ শ্যুটের ভিডিও সব তাকে একাই করতে হচ্ছে। এমনকি সেসব ভিডিও শ্যুট হয়ে গেলেও দিন শেষে তার সাথে একজন ঘোড়ার লোকও এখানে নেই। যদি কিছু রয়েছে সেটা হলো একাকিত্ব। তাই পরের দিন ভোরে সিন্ডি ম্যাডিসনের মুড ভালো করতে তাকে বাইকে নিয়ে চলে যায় থাইল্যান্ডের সবথেকে সুন্দর সূর্যোদয় দেখতে। ম্যাডিসন এই অপূর্ব দৃশ্যকে ক্যামেরাবন্দি করে রাখে, ভিডিও করে দেখায় তার ফলোয়ার্সদের। যদিও সিন্ডি এই ভিডিওতে থাকতে চায় না। আসলে তার ডান গালে রয়েছে একটা বড় জন্মদাগ, তাই ছবি বা ভিডিও তোলায় স্বাচ্ছন্দ্য বোধ করে না। সেখান থেকে বেরিয়ে এসে তারা দুজন সন্ধে অবধি পুরো থাইল্যান্ড ঘুরে বেড়ায়। থাইল্যান্ডে এসে এই প্রথমবার সে কারোর সাথে এত ভালো সময় কাটিয়েছে। সারাদিন ঘুরে অবশেষে রাতে ম্যাডিসন হোটেলে ফিরে তার ব্যাগে রুমের চাবি খুঁজে না পেলে প্রচণ্ড ঘাবড়ে যায়। তবে তাও সে নিজেকে সামলে রুমে গিয়ে যা দেখে এর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কারণ তার রুমে সব কিছু অগোছালো, আর সাথে তার ড্রয়ার থেকে সমস্ত টাকা ও তার পাসপোর্ট চুরি হয়ে গেছে। তাই সে তাড়াতাড়ি সিন্ডিকে কল করে সব জানালে তারা পুলিশে এই চুরির ব্যাপারে রিপোর্ট করে। তবে পুলিশ কতদূর কি করবে তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। পরের দিন সকালে সিন্ডি ম্যাডিসনকে জানায় যে ইউএস অ্যাম্বাসি থেকে পাসপোর্ট রিনিউ করাতে এখনও প্রায় 2 সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ থাইল্যান্ডে এখনও 2 সপ্তাহ রায়ানকে ছাড়াই থাকতে হবে ভেবে তার মুড আরও বিগড়ে যায়। তবে তার কাছে আর উপায়ও নেই। সিন্ডি ম্যাডিসনের মুড বুঝতে পেরে সে তাকে তার সাথে 2 সপ্তাহ তার বাড়িতে থাকতে বলে। এই 2 সপ্তাহ তারা পুরো থাইল্যান্ড ঘুরে বেড়াবে আর এক নতুন অভিজ্ঞতা সাক্ষী হবে। ম্যাডিসন সিন্ডির সাথে থাকতে রাজি হলে সে রাতে রায়ানকে ফোন করে চুরি হয়ে যাওয়ার পুরো ঘটনাটা জানালে রায়ান উল্টে তার উপর রেগে যায়। কারণ 1 সপ্তাহের মধ্যেই তার একটা প্রমোশনাল ভিডিও শ্যুট রয়েছে, যেটা না করলে তাদের লস হবে। তাই রায়ান তাকে চুরির জন্য সহানুভূতি না দেখিয়ে তার উপর চিৎকার করলে ম্যাডিসন ফোন কেটে দেয়। ম্যাডির মন ভালো করতে পরের দিন সকালে সিন্ডি তাকে নিয়ে বেরিয়ে পড়ে থাইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে। বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরে তারা বাড়ি ফিরে আসে। সিন্ডির বাড়ি একটা জঙ্গলের মধ্যে। সেখানে আছে শুধু শান্তি, কোনো লোকের উৎপাত নেই, কেউ তাকে চেনে না।
ডিনার করে তারা পরের দিন কাক ভোরেই প্রতিদিনের মতো ঘুরতে বেরিয়ে পড়ে। সিন্ডির একটা নিজের বোটও আছে। ম্যাডি বোটে যাওয়ার আগে তার একটা ছবি তুলে পোস্ট করলে সিন্ডি বলে, অপেক্ষা করো, তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। এরপর দুজন বোটে বেরিয়ে পড়ে একটা নির্জন দ্বীপের উদ্দেশ্যে। সমুদ্রের বুক চিরে তারা দ্বীপে পৌঁছলে সিন্ডি বলে যে এখানে কেউ আসে না, অনেকটা পরিত্যক্ত দ্বীপের মতো। ম্যাডি দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভিডিও করতে চাইলে দেখে ফোনে নেটওয়ার্ক নেই। পুরো দ্বীপ ঘুরে দেখার সময় একটা কাঠের গুঁড়িতে ডে কাউন্টিংয়ের লাইন করা দেখে। তখন অবশ্য ম্যাডিসন অতটা গুরুত্ব দেয় না। রাত হয়ে আসলে তারা দুজন সমুদ্র তীরে বসে বনফায়ার করতে। আজ প্রায় 10 বছর হয়ে গেল ম্যাডিসন এইরকম বনফায়ার করেনি। সে যখন স্কুলে পড়তো তখন বন্ধুদের সাথে এসব করে বেড়াতো এবং তাদের মধ্যেই একজন সবাইকে বিভিন্ন ভয়ানক গল্প শোনাতো। এখন আজ যদি সে এখানে থাকতো তাহলে হয়তো বলতো সিন্ডি এইখানে ম্যাডিসনকে নিয়ে এসছে দ্বীপ দেখানোর জন্য নয়, বরং সমুদ্র তীরের এই নির্জন দ্বীপে তাকে শেষ করতে, যেখানে তার চিৎকার কেউ শুনতে পাবে না। তখনই সিন্ডি বলে সে তাকে মারবে না, তবে কাল সকালে সে তাকে এখানে একা রেখে চলে যাবে। ম্যাডি উঠে দেখবে না আছে সিন্ডি, না আছে তার বোট। তখন ফোন চেক করলেও কোনো লাভ হবে না, কারণ এইখানে নেটওয়ার্কের নাম মাত্র নেই। তাই সে বাইরের কারোর থেকেও সাহায্য চাইতে পারবে না। এছাড়াও এই দ্বীপে নেই কোনো খাবার। চারিদিক সমুদ্র ঘেরা থাকলেও সে সমুদ্রের নোনা জল পান করতে পারবে না। এইভাবেই 3-4 দিন ধরে খাবার জল না পেয়ে খিদে তেষ্টায় ধীরে ধীরে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে ম্যাডির অস্তিত্ব। সিন্ডির এই অদ্ভুত গল্প শুনে ম্যাডি হেসে বলে সে যদি কিছুদিন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকে তাহলে তার ফলোয়ার্সরা তার খোঁজ করতে শুরু করবে। কিন্তু আসল জীবন কি এইরকম? সিন্ডি বলে সোশ্যাল মিডিয়ার কোনো ফলোয়ার্স তার খোঁজ করতে এখানে আসবে না। তারা তো পরোয়াও করে না যে তুমি বেঁচে আছো নাকি মরে গেছো। এছাড়াও ম্যাডিসনের অ্যাকাউন্ট থেকে যদি সিন্ডি ভিডিও পোস্ট করে তাহলে তো কেউই বুঝতে পারবে না যে ম্যাডিসন কোনো এক দূরে নির্জন দ্বীপে তিলে তিলে মারা গেছে। এইভাবেই গল্প মজা করে ওরা নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ম্যাডি ঘুমিয়ে থাকলে সিন্ডি ম্যাডিকে দ্বীপে একা ফেলে তার ব্যাগ ও ফোন চুরি করে বোট নিয়ে চলে যায়, ঠিক যেমনটা সে কাল ম্যাডিকে গল্পে বলেছিল। এইভাবেই প্রায় 3 সপ্তাহ কেটে যায়। ম্যাডি এখনো আমেরিকায় ফিরে আসেনি। সে থাইল্যান্ডে থেকে প্রতিদিন তার ডেইলি আপডেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে। তবে এখন ক্যামেরার পিছনে ম্যাডি আর নেই, রয়েছে সিন্ডি। সে এখন ম্যাডির টাকা তুলে থাকতে শুরু করেছে সেই ভিলাতে। সে ম্যাডির মতো পোশাক ও তার মতোই নকল চুল পরে থাইল্যান্ডে ঘুরে ভিডিও করে। এমনকি সে ম্যাডির এটিএম ব্যবহার করে টাকাও তোলে। ভিডিও পোস্ট করার আগে সে এআই দিয়ে এডিট করে নিজের মুখের জায়গায় বসিয়ে দেয় ম্যাডির মুখ, সাথে তার ভয়েসও ক্লোন করে ভিডিওতে বসিয়ে সেটা আপলোড করে। 2022-এর মুভিতে এই বিষয়টা একটু অবাস্তব লাগলেও 2025-এর অন্তিম পর্যায়ে এসে আমরা জানি গুগল জেমিনাই কী জিনিস। তো এইভাবে 3 সপ্তাহ ধরে সে ম্যাডিসনের মতো সেজে তারই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করতে থাকছে, আর কেউ বুঝতেও পারছে না। তবে এই 3 সপ্তাহে সে একবারও ম্যাডির বয়ফ্রেন্ড রায়ানের মেসেজের রিপ্লাই করেনি বা তার ফোনও ধরেনি। সিন্ডি এইখানেই থেমে নেই। সে ম্যাডির একটা ফটো ডেভেলপ করে এবং সেটা দেওয়ালে টাঙিয়ে রাখলে আমরা দেখি ম্যাডি সেখানে একা নয়, বরং তার মতোই আরও 4টে ছবি টাঙানো রয়েছে দেওয়ালে। অর্থাৎ ম্যাডি সিন্ডির প্রথম শিকার নয়, সে এর আগে তার মতোই আরও 4 জনকে ওই নির্জন দ্বীপে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে এসছে। আসলে সিন্ডি একজন সাইকো। ছোট থেকে সে একাকিত্বে ভোগে। তার ডান গালে জন্মদাগ নিয়েও সন্তুষ্ট নয়। তাই সে যখন দেখে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শুধুমাত্র নিজের লাইফস্টাইলের ভিডিও আপলোড করে এত টাকা কামিয়ে এত ফলোয়ার্স করছে, তখন সে একাকিত্ব মুছে ফেলতে সেই ইনফ্লুয়েন্সারকে মেরে তার পরিচয়ে বাঁচতে শুরু করে। যদিও 3 সপ্তাহ ধরে ম্যাডির পরিচয় বেঁচে এসে ক্লান্ত, বড্ড একঘেয়ে হয়ে গেছে। তাই এখন তার প্রয়োজন একজন নতুন শিকার। তাই সে ইনস্টাগ্রামে ম্যাডির প্রোফাইল থেকে ভিডিও আপলোড করে বলে যে সে এখনো কিছুদিন এইখানেই থাকবে, তবে এই কয়েকদিন সে সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি নেবে। আসলে সিন্ডি জানে ম্যাডি হঠাৎ করে গায়েব হয়ে গেলে সবার নজরে পড়বে, তাই সে চালাকি করে তার নতুন শিকারের খোঁজ করতে শুরু করে এবং সে জেসিকা নামের আরেকজন ইনফ্লুয়েন্সারকে খুঁজে পায় যে সদ্য থাইল্যান্ডে এসছে, তাও আবার একা। সিন্ডি ঠিক করে তার পরবর্তী শিকার হতে চলেছে জেসিকা, তাই সে এবার জেসিকার পিছু করতে শুরু করে।
এক রাতে সিন্ডি ম্যাডির মতোই জেসিকার সাথেও বন্ধুত্ব করতে গেলে জেসিকা তাকে তেমন পাত্তা না দিয়ে চলে যায়। তবে সিন্ডি হাল ছাড়ে না। সে পরের দিন পুনরায় একটা বারে গিয়ে জেসিকাকে বলে সে তাকে অনেক দিন ধরেই ফলো করে এবং সে তার একজন বড় ভক্ত। এই কথা শুনে জেসিকা গলে যায় এবং তারা গল্প করতে শুরু করে। সিন্ডিকে ম্যাডিসন নিজের যে কাহিনী শুনিয়েছিল সেইটা এসে জেসিকাকে বলে, মানে সে ও তার বয়ফ্রেন্ড মিলে এই পুরো ট্রিপটা প্ল্যান করেছিল। তবে শেষ মুহূর্তে তার বয়ফ্রেন্ড না আসতে পারায় তাকে একাই আসতে হয়েছে, আর এখন সে একটা ভিলায় থাকে। জেসিকা ওই ভিলার কথা শুনে আগ্রহী হলে সে ম্যাডির মতোই সিন্ডির ফাঁদে পা দেয়। পরের দিন সকালে সিন্ডি জেসিকাকে নিয়ে একটা ফটোশ্যুটে গেলে জেসিকা শুটে ব্যস্ত হয়ে পড়ে, আর এই সুযোগে সিন্ডি তার ব্যাগ থেকে হোটেলের কি কার্ড চুরি করে নেয়। ফটোশ্যুট শেষ হলে জেসিকা কিছু প্রোডাক্ট ডিলের জন্য সে বেরিয়ে গেলে সিন্ডি সেই সময় জেসিকার হোটেল রুমে এসে কি কার্ড দিয়ে রুম আনলক করে এবং সমস্ত জিনিস অগোছালো করে সব টাকা ও পাসপোর্ট চুরি করে পালায়, ঠিক যেমনটা সে ম্যাডির সাথে করেছিল। একটু পরে জেসিকা হোটেলে ফিরে এলে সিন্ডি অপেক্ষা করতে থাকে কখন জেসিকা তাকে কল করে সব জানাবে, আর সেটাই হলো। জেসিকার কল এলে সে তাকে জানায় পাসপোর্ট পেতে যেহেতু 2 সপ্তাহ দেরি হবে তাই সে এই সময়টা তার ভিলায় থাকতে পারে। কিন্তু রাতে সিন্ডি জেসিকাকে নিয়ে ভিলায় ফিরে এলে দেখে ভিলার দরজা আগে থেকেই খোলা। শুধু তাই নয়, কেউ আবার আয়োজন করে রেখেছে ক্যান্ডেল লাইট ডিনারে। সিন্ডি বুঝতে পারে এটা আর অন্য কেউ নয়, নিশ্চয়ই ম্যারির বয়ফ্রেন্ড রায়ান, এবং তার সন্দেহ সঠিক হয়। আসলে রায়ান গত 1 মাস ধরে ম্যাডির থেকে কোনো রিপ্লাই না পাওয়া এখানে এসেছিল তাকে সারপ্রাইজ দিতে। তবে ম্যাডিসনের ভিলায় সে এদের দেখে অবাক হয়ে যায়। সে জানতো না যে সিন্ডি ম্যাডির নাম করে তার টাকায় এই ভিলাটা কিনেছে। তাই কৌতূহলবশত রায়ান তার পরিচয় জিজ্ঞেস করলে সিন্ডি বলে সে এইখানে ম্যাডির সাথেই থাকে, তবে ম্যাডি কিছুদিন বাইরে যাওয়ায় সিন্ডি এখন একা আছে। তবে রায়ান যেহেতু জানতো না যে ম্যাডির সাথে তার কোনো বন্ধু থাকে তাই এসে অবাক হয়ে যায়। এদিকে সিন্ডি যেহেতু জেসিকাকে বলেছিল এইখানে সে একাই থাকে তাই তারও সিন্ডির উপর সন্দেহ হয়। পরের দিন সকালে সিন্ডি ম্যাডির ফোন থেকে তার ভয়েস এআই দিয়ে চেঞ্জ করে রায়ানকে ফোন করে বলে তারা আর একসাথে থাকতে পারবে না, সে ব্রেকআপ করছে। তাই রায়ান যেন ভিলা থেকে চলে যায় এবং তারা আর কোনো দিন দেখা করবে না। তবে রায়ান বলে সে তার সাথে ব্রেকআপ করলো সেটা যেন সামনাসামনি করে এবং সে ভিলা থেকে 1 পাও নড়বে না। এমন সময় জেসিকা এসে সিন্ডিকে ঘুরতে যেতে বললে রায়ানও তাদের সাথে যেতে চায়। ফলত তারা 3 জন মিলে চলে যায় সমুদ্র সৈকতে। সেখানে রায়ান জেসিকার ফটো তোলার সময় তাকে প্রশ্ন করে সে সিন্ডিকে কতদিন ধরে চেনে। আসলে এর আগে ম্যাডি কোনো দিন তার রুম অন্য কারোর সাথে শেয়ার করেনি, কিন্তু কিছু মাস আগে যখন তার হোটেল রুম থেকে পাসপোর্ট সহ সব চুরি হয়ে গেছিল তখন তো ম্যাডিসন আমেরিকায় চাইলেই ফিরতে পারত। কিন্তু এখন 1 মাস হয়ে গেল সে এখানে কেন রয়েছে এটাই প্রশ্ন। এদিকে জেসিকার মতোই ম্যাডিসনের রুম থেকে পাসপোর্ট টাকা সব চুরি হয়ে গেছিল, আর তারপর থেকে সে যেহেতু সিন্ডির সাথে থাকতে শুরু করে তাই জেসিকার মনে 2 দিন আগেই পরিচয় হওয়া সিন্ডির উপর সন্দেহ তৈরি হয়। সমুদ্র সৈকত থেকে ফিরে রাতে একটা বারে এলে জেসিকা ম্যাডিকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে বলে তারও কিছুদিন আগে হোটেল থেকে সবকিছু চুরি হয়ে গেছে এবং তার সন্দেহের পিছনে রয়েছে সিন্ডি। তবে এখন যেহেতু ম্যাডির মোবাইল সিন্ডির কাছে তাই মেসেজটা পড়ে বুঝতে পারে জেসিকা তাকে সন্দেহ করছে। রাত হয়ে এলে জেসিকা বার থেকে চলে গেলে সিন্ডি তাকে পিছু করে ভিলা অব্দি আসে। সে দেখে জেসিকা একটা হোটেল বুকিং করে ভিলা ছেড়ে চলে যাচ্ছে। সিন্ডি বুঝতে পারে সে একবার চলে গেলে তার প্ল্যান কিছুতেই সফল হবে না, তাই সে জেসিকাকে ভিলাতে থাকার জন্য জোর করতে থাকে। তবে জেসিকা এতে রাজি না হয়ে তার মুখের উপর বলে দেয় যে সে বুঝতে পেরেছে সিন্ডি এর আগে ম্যাডির টাকার লোভের কারণেই তাকে তার সাথে এনেছিল, আর সে এখন জেসিকার টাকা নেওয়ার ধান্দায় আছে। তাই জেসিকা তাকে কিছু টাকা দিয়ে চলে যেতে চাইলে সিন্ডি তাকে গুরুতর আহত করে জুতোর হাই হিল গলায় ঢুকিয়ে মেরে বডিটা একটা সুটকেসে ভরে মেঝেতে লেগে থাকা সব রক্ত পরিষ্কার করতে থাকে। তখনই সিন্ডি দেখে যে রায়ানও ইতিমধ্যে ভিলায় ফিরে এসছে। তবে সে একা আসেনি, সে এইখানে তার আরও কয়েকজন বন্ধুকে পার্টি করার জন্য এনেছে। তবে সিন্ডি রায়ানকে তার বন্ধুদের সাথে ভিলায় পার্টি করতে মানা করলে তারা চলে গেলেও সিন্ডি বুঝতে পারে রায়ানকে রাস্তা থেকে সরাতেই হবে, তাই সে একটা ছুরি নিয়ে চলে যায় রায়ানকে মারতে। আর এমন সময় ম্যাডিসনের ফোনে আসে একটা নোটিফিকেশন। সিন্ডি দেখে রায়ান তার অ্যাকাউন্ট থেকে জেসিকার একটা ছবি পোস্ট করেছে যেখানে সিন্ডিকেও পরিষ্কার দেখা যাচ্ছে। তাই রায়ানকে সরানো মানে সেও পুলিশের সন্দেহের তালিকায় চলে আসবে। এই কারণে সে তাকে ছেড়ে দেয়। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে সিন্ডি রায়ানের থেকে গত রাতের জন্য ক্ষমা চেয়ে বলে জেসিকার কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় সে থাইল্যান্ড থেকে চলে গেছে। এছাড়াও ম্যাডিসন না আসা অবধি রায়ান এখানে থাকতে পারে, এতে সিন্ডির কোনো আপত্তি নেই।
অতঃপর সিন্ডি ব্রেকফাস্ট টেবিল থেকে চলে গেলে রায়ান ইনস্টাগ্রামে স্ক্রল করতে শুরু করলে দেখে ম্যাডি একটা নতুন পোস্ট করেছে, তবে এই বছর একা নয়, বরং তার নতুন বয়ফ্রেন্ডের সাথে। সেদিন রাতে সিন্ডি রায়ানের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে তাকে দিলে সেটা পান করলে রায়ান এতটাই নেশার ঘুরে চলে যায় যে সে বুঝতেই পারে না তার সাথে সিন্ডি এখন কি করছে। সে রায়ানের এই অবস্থার সুযোগ নিয়ে তার ফোন ফেস আনলক করিয়ে জেসিকার সাথে পোস্ট করা ছবিটা ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে। তারপর সে রায়ানকে নগ্ন করে একসাথে রাত কাটায়। সকালে রায়ান ঘুম থেকে উঠে কিছুই বুঝতে পারে না কাল রাতে সে সিন্ডির সাথে কি করেছে। ঘুমের ঘোর একটু কাটলে রায়ান আমেরিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে বুঝতে পেরেছে যে ম্যাডি এখন তার নতুন বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে ব্যস্ত। তার উপর সিন্ডির সাথে একসাথে থাকাটাও ঠিক হচ্ছে না। রায়ান চলে গেলে সিন্ডি এবার পুরোপুরি ম্যাডির পরিচয় থেকে বেরিয়ে আসে। সে তার সমস্ত পোশাক, নকল চুল, পাসপোর্ট, আইডি কার্ড, ডায়েরি সবকিছু পুড়িয়ে দেয়। অন্যদিকে রায়ান আমেরিকায় রওনা দেওয়ার আগে তার মনে পড়তে থাকে সে কিভাবে প্রথমবারের মতো ম্যাডির সাথে দেখা করেছিল, তারপর কিভাবে তাদের সম্পর্ক প্রেমে পরিণত হয়। ম্যাডির কথা সে এখনো ভুলতে পারেনি, তাই সে সিদ্ধান্ত নেয় আমেরিকায় ফিরে যাওয়ার আগে সে একবার শেষবারের মতো ম্যাডিকে খোঁজার চেষ্টা করবে। এই কারণে সে ম্যাডিকে খুঁজতে যায়, যেখানে সে তার বয়ফ্রেন্ডের সাথে ফটো পোস্ট করেছে, এবং সেইখানে গিয়ে দেখা হয়ে যায় রুপার্টের সাথে। সে রুপার্টকে ম্যাডির ছবি দিকে জিজ্ঞেস করে সে তাকে দেখেছে কিনা। রুপার্ট প্রথমে তাকে চিনতে না পারলেও রায়ান তাকে ম্যাডির হোটেলের চুরির ঘটনা মনে করালে রুপার্টের সবকিছু মনে পড়ে। সে বলে যেদিন তার হোটেলে চুরি হয় তার পরের দিনই সে ডান গালে জন্মদাগ থাকা একটা মেয়ের সাথে বেরিয়ে যায়। তারপর থেকে সে যদিও আর এখানে আসেনি। তখনই রায়ান তাকে ম্যাডির রিসেন্ট পোস্ট দেখেই বলে সে এখানে কিছুদিন আগেই তার নতুন বয়ফ্রেন্ডের সাথে এসেছিল। এটা দেখা মাত্রই রুপার্ট বলে এটা অসম্ভব, কারণ ম্যাডি তার নতুন বয়ফ্রেন্ডের সাথে যে ছবিটা পোস্ট করেছে সেখানে মেঘের কোনো চিহ্ন নেই। তবে এইখানে এখন যেহেতু বর্ষাকাল, তাই আকাশে রোদ থাকার কোনো প্রশ্ন ওঠে না। শেষবারের মতন এখানে রোদ উঠেছিল প্রায় 1 সপ্তাহ আগে, আর 2 দিন আগেই ম্যাডিসন যে পোস্ট করেছে সেখানে আকাশে রোদ ঝলমল করছে। এইসব শুনে রায়ান বুঝতে পারে না ম্যাডি এটা কখন কিভাবে পোস্ট করলো। তাই সে রাতে তার বন্ধু জেকে ফোন করে ম্যাডির খোঁজ করলে সে জানায় ম্যাডি তাকে 1 সপ্তাহ আগে ভিডিও কল করেছিল। তারপর থেকে তাদের মধ্যে আর কোনো ভিডিও কল হয়নি, শুধু মেসেজ হয়েছে। রায়ান বুঝতে পারে ম্যাডির ইনস্টা প্রোফাইলে কিছু তো একটা গন্ডগোল হয়েছে, তাই সে তার পোস্ট করা ভিডিওগুলো প্রত্যেকটা খুঁটিয়ে দেখতে থাকে। আর একটা সময় ভিডিও স্লো করলে একটা ফ্রেমে হঠাৎ খেয়াল করে একটা ভিডিওতে ম্যাডিসনের ডান গালে রয়েছে একটা বড় জন্মদাগ, ঠিক যেমনটা আছে সিন্ডির গালে। আসলে এডিট করার সময় সিন্ডি এটা লক্ষ্যই করেনি। এতক্ষণে রায়ানের বুঝতে বাকি থাকে না যে এতদিন ধরে ম্যাডির নাম করে কে তার প্রোফাইল থেকে ভিডিও পোস্ট করছিল। পরের দিন সকালে সে ভিলাতে এসে লুকিয়ে সিন্ডির মাথায় আঘাত করে চেয়ারে বেঁধে রাখে। রাতে সে তার জ্ঞান ফিরিয়ে ম্যাডি কোথায় আছে জানতে চাইলে সিন্ডি প্রথমে কিছুই স্বীকার করতে চায় না। তবে পরে রায়ান ম্যাডির একটা ডায়েরি পড়তে শুরু করলে সিন্ডি বুঝতে পারে যেদিন সিন্ডি তাকে ওই দ্বীপে নিয়ে গেছিল সেদিন রাতে সে ওই ডায়েরিতে সিন্ডির নাম উল্লেখ করে গেছে এবং সাথে লিখেছে যে এখানে হয়তো কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু প্রকৃতির বুকে এসে আরও অনেক দিন এখানে থাকতে চায়। এরপরেই ডায়েরির পাতা ফাঁকা, কারণ সিন্ডি তো সেদিন তাকে ফেলে রেখে তার সমস্ত জিনিস নিয়ে চলে এসেছিল। এইবার পুরো ব্যাপারটা পরিষ্কার হয় রায়ানের কাছে। ম্যাডি একটা নির্জন দ্বীপের মধ্যে একা আছে এবং সেটাও জানে না সে বেঁচে আছে কিনা। তাই রায়ান তাকে সেখানে নিয়ে যেতে বলে প্রথমে সিন্ডি রাজি না হলেও রায়ান তাকে প্রাণের ভয় দেখালে সিন্ডি রাজি হয়। সিন্ডি তাকে নিয়ে যাওয়ার জন্য রায়ানকে বোটে নিয়ে এলে তখনই সিন্ডি হঠাৎ করেই হাত পা বাঁধা অবস্থায় রায়ানের উপর আক্রমণ করে তাকে সমুদ্রে ফেলে দেয়। রায়ান বাঁচার জন্য ওকে ছুরি দিয়ে আঘাত করে অনেক বাঁচার চেষ্টা করে, তবে সে শেষ অবধি মারা যায়। রায়ানকে মেরে সিন্ডি ম্যাডিসনের প্রোফাইল থেকে রায়ানের নামে অনেক খারাপ কথা লিখে সোশ্যাল মিডিয়াতে একটা লাস্ট পোস্ট করলে কিছুক্ষণের মধ্যেই সেটা ভাইরাল হয়ে যায়। সবাই রায়ানকে ভিলেন ভাবতে শুরু করে, কারণ সিন্ডি তার পোস্টে লিখেছিল রায়ান এত বছর ধরে ম্যাডিসনের উপর শারীরিক অত্যাচার করত। আর এই জিনিসটাই আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে দেখছি, যেখানে একতরফা কথা শুনে নিজের মতো অ্যাজিউম করে আমরা একে ওকে দোষ দিয়ে নিজেদের মহান প্রতিপন্ন করার চেষ্টা করি। তো পরের দিন সকালে সে রায়ানের মৃতদেহ লুকানোর জন্য তাকে নিয়ে চলে যায় সেই নির্জন দ্বীপে, যেখানে গিয়ে সিন্ডি ভেবেছিল সে হয়তো খুঁজে পাবে ম্যাডিসনের পচা গলা লাশ। তবে সেইখানে ম্যাডিকে কোথাও খুঁজে পায় না, বরং দেখে একটা কাঠের গুঁড়িতে রয়েছে 38টা দাগ, অর্থাৎ ম্যাডি 38 দিন ধরে জল খাবার ছাড়াও এখানে কোনোভাবে বেঁচে আছে। তাই সিন্ডি তার বোট থেকে একটা হাতিয়ার নিয়ে ম্যাডিকে খুঁজলে তাকে কোথাও খুঁজে পায় না।
তবে এমন সময় ম্যাডি এসে তাকে পিছন থেকে আক্রমণ করে অজ্ঞান করে ফেলে চলে আসে বোটে। সেইখানে সে খুঁজে পায় রায়ানের মৃতদেহ। তবে তার মধ্যে এখন আর কোনো অনুভূতি বেঁচে নেই, কারণ সে মৃত্যুকে একদম চোখের সামনে থেকে দেখেছে। তার দরকার এখন শুধু একটু খাবার ও একটু জল। তাই সে বয়ফ্রেন্ডের দেহ দেখে শোক প্রকাশ না করে ৩৮ দিন পর সিন্ডির বোট নিয়ে ফিরে যায় শহরের দিকে। অন্যদিকে সিন্ডির জ্ঞান ফিরলে দেখে ম্যাডি তাকে ফেলে রেখেই পালাচ্ছে, ঠিক যেমনটা একদিন সে করেছিল। আসলে কর্ম করলে তার ফল তো ভুগতেই হবে, এ কথা ভালো করেই জানে সিন্ডি। আর তাই তো ওর মুখে ফুটে ওঠে না মৃত্যুর আর্তনাদ, বরং আছে এক টুকরো হাসি, যা অপেক্ষা করছে মৃত্যুর জন্য। আর এই ঘটনার সাথেই শেষ হয় আজকের মুভি ইনফ্লুয়েন্সার। আসলে আমরা প্রতিদিন এমন অনেক মানুষের সাথেই পরিচিত হই এবং তাদের সাথে বন্ধুত্ব করে তুলি, যাদের দেখে মনে হয় এরা পর হলেও অনেক বেশি আপন। কিন্তু এই টেকনোলজির যুগে মানুষের মস্তিষ্ক কোন পর্যায়ে যেতে পারে, অথবা মানুষের মনে ঠিক কোন সময় কি উদ্দেশ্য থাকে, তা বোঝা স্বয়ং ঈশ্বরেরও অসাধ্য। তাই আমাদের উচিত মানুষ বুঝে বন্ধুত্ব গড়ে তোলা, কারণ সব মানুষই বন্ধু, কিন্তু সব বন্ধু মানুষ নয়।